পর্যায়ক্রমে ৭ কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বললেন অর্থ উপদেষ্টা। এবং সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে ইসির স্বাধীনতা খর্ব হবে মন্তব্য সিইসির। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পর্যায়ক্রমে ৭ কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। আর এই আশ্বাসে ৭ কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট থানা ঘেরাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানবাহন চলতে না দেওয়ার কর্মসূচি প্রত্যাহার করে নেয়। আমাদের যে বাকি 5 দফা দাবি আছে সেই দাবিগুলো আমরা এখানে উপস্থাপন করেছি এবং এখান থেকে আমাদের দাবিগুলোর ব্যাপারে অত্যন্ত পজিটিভভাবেই নেওয়া হয়েছে এবং এই বিষয়গুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে সেটা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এবং যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সেগুলো পূরণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। আমি একসময় ঢাকা কলেজের আমিও শিক্ষার্থী ছিলাম। তা আজকে আমার 2 ছোট ভাইয়ের সাথে আমার আবার এই ঢাকা কলেজের পুরানো দিনের অনেক স্মৃতি নিয়ে আলাপ হলো এবং তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নেব। ৭ কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটি কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে। নতুন একটি মডেল দাঁড় করানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। বলেন, এই কলেজগুলো নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করা জটিল। সেখানে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা লেখাপড়া করে, আবার শিক্ষকরাও শিক্ষা ক্যাডারের একটি কমিটি গঠিত হয়েছে। তারা ভাবছে কিভাবে কি করা যায়। শিক্ষা উপদেষ্টা জানান, ৭ কলেজের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে তাকে অবগত করা হয়নি। এই শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তি বাতিল করে একটি জটিলতা তৈরি করা হয়েছে। তাদেরকে এই বছর থেকেই আর ভর্তি করা হবে না, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বিশ্ববিদ্যালয় হতে হলে সেটা সনদপ্রাপ্ত হতে হয়। সনদপ্রাপ্ত না হওয়ার আগে আগাম ভর্তির কোনো কিছু করা সম্পূর্ণ বেআইনি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সরকারের এই অবস্থানের কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি আরও জানান, বিদেশি মিশনের যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে তা অনেক আগের সিদ্ধান্ত ছিল। রোজায় নিত্যপণ্যের মজুদ নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রোজায় যেন ঘাটতি না হয় সেজন্য চাল ও গমের মজুদ নিশ্চিত করা হবে। এ সময় আন্দোলনরত রেলের কর্মচারীদের দাবি নিয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, রেলের কর্মচারীদের যে যৌক্তিক দাবি তা যতটুকু পূরণ করা সম্ভব তা করা হয়েছে। এরপরও তারা কেন আন্দোলন করছে তা বোধগম্য নয়। টাকার অঙ্ক বলতে পারে না, কারণ এটা বহু আগে থেকে 2015 থেকে ওদের ব্যাপারে একটা কত রিজনেবল একটা কত লিস্ট ছিল। আজকে কত 10-11 বছর হয়ে গেছে এবং আমরা পুরো পৃথিবীর অন্যান্য দেশ যাচাই বাছাই করে আমরা দেখি বাংলাদেশেরটা ওয়ান অফ দি লোয়েস্ট অ্যালাউন্স। অর্থাৎ আমরা যে হঠাৎ করে দিয়ে দিয়েছি তাদেরকে ওরা দাবি করে তা না, এবং যতটুকু চেয়েছে তাও তো দিই না, আমরা যুক্তির সাথে দিয়ে। নির্বাচন সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার এই মন্তব্য করেন। বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতায় যাতে হস্তক্ষেপ করা না হয় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে।
একই সঙ্গে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে বলেও ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করা হয়েছে। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন এবং পরবর্তী সময়ে অব্যাহতিও পেয়েছেন, তাদের কেউ বিএনপির সদস্য পদ নবায়ন করতে পারবেন না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অভিযোগ করেন, ছোট ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা চলছে। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উৎসবমুখর পরিবেশে দলটির জেলা ও মহানগর শাখার নেতারা সদস্য ফর্ম সংগ্রহ করেন। এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অতীতে যারা বিভিন্ন কারণে বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন তাদের কেউ সদস্যপদ নবায়ন করতে পারবেন না। একই সঙ্গে ফ্যাসিবাদের দোসররা যেন দলে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য তৃণমূল পর্যায়ে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানান রুহুল কবির রিজভী। নানাভাবে নানা যে অপপ্রচার করা হচ্ছে এবং ভেতর থেকে বাহির থেকে সব কিছু চলছে, তো আমরা এটি আপনাদের সামনে কিছু কিছু তুলে ধরেছি। এর আগেও যারা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের সদস্য ছিলেন, বিশেষ করে 2017 সালের 1 জুলাইয়ের পর থেকে যে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে, তারাই আজকের আজ থেকে শুরু হওয়া এই যে আমরা যে ফর্ম বিক্রি করছি, নবায়নের যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, যে উদ্যম গ্রহণ করেছি, তারাই করবেন। এ সময় অন্তর্বর্তী সরকার জামাত সমর্থিত কিনা এমন প্রশ্ন তুলে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় পুরোপুরিভাবে বিশেষ একটি রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য, এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়েছেন। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রিত। অধিকাংশ ভাইস চ্যান্সেলর দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে, তাদের লোক। কেন? ভেতরে বাইরে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। ঘোলা পানিতে মাছ শিকার, সেই প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রেই আমরা সেটা দেখতে পাচ্ছি, যেটা মোটেই কাম্য হওয়া উচিত নয়। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। ব্রাজিল বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের গবাদি পশুর চাষের ক্ষতি না করে মাংস আমদানির বিষয়ে আলোচনা হয়েছে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে। ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে $2 বিলিয়ন ব্যবসায়িক লেনদেন আছে। সেই ক্ষেত্রে ব্রাজিলের বিনিয়োগের আগ্রহ আছে বলেও জানান আমির খসরু। এর আগে সকালে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ব্রাজিলের রাষ্ট্রদূত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। তারা মনে করছে নির্বাচন হবে, রেডমিট তারা এক্সপোর্ট করতে চায়, তারা এখানে ওয়্যার হাউস করতে চায়। আমাদের যাতে গবাদি পশুর যে চাষবাস হচ্ছে এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও মাথায় রাখতে হবে। এবং তারা সাথে সাথে এখানে টেকনোলজি ট্রান্সফার করতে চাচ্ছে, তারা রপ্তানি করে মিট ক্রমান্বয়ে এই মিটগুলো যাতে বাংলাদেশে কম খরচে প্রোডাকশন করতে পারে কিনা সেটাও তারা ভাবছে। এবার জেলা সংবাদ। ডিসেম্বরকে সামনে রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ হলরুমে ভোটার হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, নির্বাচনের সময়ের ব্যাপার কমিশনের হাতে নয়, সরকারের হাতে। তবে প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সংস্কারের শেষে না তার আগে নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তবে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবে তারা যাতে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন তা নিশ্চিত করা হবে। আমরা নির্বাচন কমিশন যেটা করছি যে জাতীয় নির্বাচনকে মাননীয় প্রধান উপদেষ্টার যে ঘোষিত উইন্ডো, সেই উইন্ডোর যে প্রথম দিকটা অর্থাৎ ডিসেম্বরকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি। লালমনিরহাট সদর উপজেলার সোনালী ব্যাংকের বড়বাড়ি শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। গতকাল দিবাগত রাতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। ব্যাংকের পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে, এতে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যাংকটি থেকে টাকাসহ অন্য কিছু খোয়া যায়নি। এদিকে এ ঘটনায় একটি জিডি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এছাড়া গঠন করা হয়েছে 2 সদস্যের তদন্ত কমিটিও। নওগাঁর মহাদেবপুরে ক্লুলেস খুনের রহস্য উদ্ঘাটন ও হত্যাকাণ্ডে জড়িত 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার শাফিউল সরওয়ার। তিনি বলেন, গত 15 ডিসেম্বর রাতে জাহিদুল ইসলামকে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পরই নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতভর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 3 আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, পূর্বশত্রুতা এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ধামরাই সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানটি পরিচালনা করে দুদকের 3 সদস্যের একটি দল। এ সময় সাব রেজিস্ট্রার অফিসের সহকারী আব্দুর রহমান ও নকল নবিশ আব্দুল মান্নানের বিরুদ্ধে খাজনা রসিদ ছাড়া জমি রেজিস্ট্রি, বিভিন্ন দলিল লেখকদের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায়, নামজারিবিহীন জমির দলিল করানো সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা খুঁজে পায় দুদক। এদিকে অনিয়মের বিষয়ে সকল অভিযোগের কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। খাজনা রসিদ ছাড়াই এখানে জমি দলিল হচ্ছে, যেটার আইনে কোনো সুযোগ নেই। কারণ এতে যেমন জাল দলিল তৈরির সম্ভাবনা রয়েছে, একজনের জমি আরেকজনের কাছে চলে যাওয়ার সুযোগ রয়েছে এবং শ্রেণী পরিবর্তনের একটা সুযোগ তৈরি হয়ে যাচ্ছে, যেটাতে সরকারের রাজস্ব ফাঁকির সম্ভাবনা থাকে। যাচ্ছি খেলার সংবাদে। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে 10 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে মেয়েদের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় জুনিয়র টাইগ্রেসরা। ম্যাচটি বৃষ্টির কারণে 13 ওভারে নেমে আসলে ওয়েস্ট ইন্ডিজের দেয়া 54 রান বাংলাদেশের মেয়েরা টপকে যায় 8.5 ওভারে। যদিও এই জয়ে খুব একটা লাভ হয়নি টাইগ্রেসদের, কারণ সুপার 6-এ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যায় তারা। এদিকে আজ ভোরে সেন্ট কিটসে শুরু হওয়া টি-20 সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী জাতীয় দলকে 8 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে আরও 2 বছর চুক্তির মেয়াদ বাড়িয়েছে স্পেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এতে বলা হয়েছে, লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে আগামী 2028 সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত চুক্তি বাড়ানো হয়েছে। এর আগে আসন্ন 2026 বিশ্বকাপ দিয়ে ফুয়েন্তের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এদিকে 2022 বিশ্বকাপের শেষ 16 থেকে স্পেনের বিদায়ের পর চাকরি হারানো লুইস এনরিকের স্থলাভিষিক্ত হন ফুয়েন্তে। তার অধীনে 2022-23 মৌসুমে ওয়েফা নেশনস লিগের শিরোপা জয় পায় স্পেন। এছাড়া 2024 ইউরোতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় দলটি। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পর্যায়ক্রমে 7 কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি, বললেন অর্থ উপদেষ্টা।
এবং সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে ইসির স্বাধীনতা খর্ব হবে, মন্তব্য সিইসির। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।